চীনের অগ্নিঝরা প্রদর্শনী, সামরিক শক্তিতে নতুন বিশ্ব শক্তি, একটা কুচকাওয়াজ, একটা মঞ্চ, আর সেখানে যেন পুরো বিশ্বের সামনে দাঁড়িয়ে গেল ভবিষ্যতের যুদ্ধ। ৩ সেপ্টেম্বর বেইজিং, চীনের সামরিক শক্তির প্রদর্শনীতে চোখ ধাঁধিয়ে গেল বিশ্ব। প্রশ্ন উঠল, চীন কি সামরিক সক্ষমতায় সবাইকে ছাড়িয়ে যাচ্ছে? বহু বছর ধরে পশ্চিমা দেশগুলো নিজেদেরকে সান্ত্বনা দিত, চীন শুধু নকল করে, মেধাসত্ব চুরি করে সরকারি অনুদানের ভরসায় টিকে আছে। কিন্তু আজকের বাস্তবতা অন্য। রোবোটিক্স, সৌরশক্তি, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, এমনকি উচ্চগতির রেল, এসব জায়গায় চীন এখন উদ্ভাবনের শীর্ষে। আর সামরিক প্রযুক্তিতে সেখানেও চীন এখন নেতা, অনুসারী নয়। কুচকাওয়াজে দেখা গেল নতুন প্রজন্মের বিমানবাহী জাহাজ, যার পরবর্তী সংস্করণ হতে পারে পারমাণবিক শক্তিচালিত সুপার ক্যারিয়ার, যুক্তরাষ্ট্রের জেরাল্ড ফোর্ড শ্রেণীর সমকক্ষ। প্রদর্শিত হলো 4 ধরনের লয়াল উইংম্যান ড্রোন, স্টেলথ প্রযুক্তির মনুষ্যবিহীন বিমান, যেগুলো মূল বিমানের সঙ্গে উড়ে যুদ্ধ করে। সামনের সারিতে এলো জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ভূমি থেকে ভূমিতে আঘাত হানার মিসাইল, পানির নিচে লুকিয়ে থাকা সাবমেরিন, আর নতুন টর্পেডো। এ যেন ভবিষ্যতের যুদ্ধের এক ঝলক। চীনের সামরিক শিল্পখাত পর্যবেক্ষকরা বলছেন, এবছর শুধু কুচকাওয়াজ নয়, আরও অনেক কিছুই উদ্বেগ বাড়িয়েছে। ডিসেম্বরে দেখা গেল নতুন স্টিলথ কমব্যাট বিমানের গোপন পরীক্ষা। জানুয়ারিতে ধরা পড়ল অনন্য এক শক্তিচালিত বার্জ, যা হঠাৎ করে শত্রুর উপকূলে সাঁজোয়া যান নামাতে সক্ষম। ফেব্রুয়ারিতে চীনা যুদ্ধজাহাজের বহর ঘুরে এলো দূরের অস্ট্রেলিয়ার চারপাশে। আর সম্প্রতি স্যাটেলাইট ছবি দেখালো বেইজিংয়ের বাইরে উঠছে পেন্টাগনের চেয়ে 10 গুণ বড় এক সামরিক কমান্ড সেন্টার। তাহলে কি চীন সরাসরি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চাইছে? মজার ব্যাপার হলো, এখনও তারা একে বিশ্বব্যাপী প্রভাব বিস্তারের প্রস্তুতি বলছে না। তাদের লক্ষ্য মূলত আশপাশের এলাকা, বিশেষ করে তাইওয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে নিয়ন্ত্রণে আনা। তাদের এখনও বিশ্বজুড়ে মার্কিন ঘাঁটির মতো কোনো জোট বা সামরিক নেটওয়ার্ক নেই। আন্তঃমহাদেশীয় বোমারু বিমান মোতায়েন করতেও সময় লাগবে। কিন্তু এমন সীমাবদ্ধতার ভেতর থেকেও তারা দেখাচ্ছে এক অভূতপূর্ব উত্থান। 1990-এর দশক থেকে শুরু হওয়া আধুনিকীকরণ আজ নিয়ে এসেছে অদ্ভুত এক সত্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কোনো সেনাবাহিনী এত দ্রুত রূপান্তরিত হয়নি। চীন এখন ডজন ডজন ব্লু ওয়াটার যুদ্ধজাহাজের মালিক, আকাশে জ্বালানি ভরার বিশাল বহর গড়ে তুলছে, বিশ্বজুড়ে দ্রুত সেনা পরিবহনের জন্য কৌশলগত বিমান বহর তৈরি করছে। চীনের কুচকাওয়াজ শুধু অস্ত্র প্রদর্শনী নয়, এক ঘোষণা, আমরা নকল করি না, আমরা তৈরি করি, আমরা নেতৃত্ব দিই। বাস্তবতা হলো, যেখানে একসময় যুক্তরাষ্ট্র এককভাবে রাজত্ব করত, সেখানে এখন দাঁড়িয়ে যাচ্ছে চীন। প্রশান্ত মহাসাগরের ঢেউ গর্জে উঠছে নতুন শক্তির আওয়াজে। বিশ্ব তাকিয়ে আছে, প্রশ্ন করছে, চীন কি সামরিক সক্ষমতায় সবাইকে ছাড়িয়ে যাচ্ছে? ইয়েমেনিদের আগুনে জ্বলছে তেল আবিব, ইয়েমেনি প্রতিশোধের ঝড়। 3 দিনের 3 আঘাত, এক শপথ, এক প্রতিজ্ঞা। ইসরায়েলের জন্য খুলবে নরকের দরজা। আর সেই প্রতিশ্রুতির ভয়াল রূপ দেখল তেল আবিব। আকাশ ছিঁড়ে ইয়েমেন থেকে ধেয়ে এলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাইরেন বাজলো, আলো নিভল, বোমা আশ্রয় ছুটল লক্ষ লক্ষ মানুষ। যেন এক শহরের উপর নেমে এলো আতঙ্কের রাত। ক্যামেরার সামনে ধরা পড়েছে সেই দৃশ্য। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা সিস্টেম ক্ষেপণাস্ত্র ঠেকিয়েছে ঠিকই, কিন্তু আকাশে ছড়িয়ে পড়েছে ধ্বংসাবশেষ, মাটিতে ঝরে পড়েছে আগুনের ফুলকি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। কালো ধোঁয়ায় ঢেকে গেছে ইসরায়েলের বুকে বিস্তৃত অঞ্চল। ইয়েমেনি যোদ্ধারা ঘোষণা দিয়েছে এটা কেবল শুরু। তারা বলছে এবার আঘাত হেনেছে ব্যালিস্টিক আর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে। একটিতে ছিল প্যালেস্টাইন 2, আরেকটি জুলফিকার। ব্যবহার হয়েছে মাল্টি টিপড ফ্র্যাগমেন্টেশন ক্ষেপণাস্ত্র, যা আঘাতের মুহূর্তে ছড়িয়ে দেয় একের পর এক বোমা। লক্ষ্যবস্তু অধিকৃত ইয়াফার সংবেদনশীল স্থাপনা। অভিযান সফল হয়েছে, ঘোষণা ইয়েমেনি বাহিনীর। ইসরায়েলি শত্রু বিমানবন্দর বন্ধ করেছে, আশ্রয়ে লুকিয়েছে লক্ষ লক্ষ মানুষ। গাজার বিজয় হবে ধর্মের বিজয়, জাতির বিজয়, মানবতার বিজয়। প্রতিশোধের আগুন। কেন এই আঘাত? উত্তর লুকিয়ে আছে কয়েকদিন আগের এক হত্যাযজ্ঞে। 28 আগস্ট ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউই। সঙ্গে নিহত হন তার মন্ত্রিসভার শীর্ষ নেতারাও। ইয়েমেনি আকাশ শোকে কালো হয়ে উঠেছিল সেদিন, আর আজ সেই শোকে পরিণত হয়েছে প্রতিশোধের আগুনে।
হুথিরা প্রতিজ্ঞা করেছিল গাজার উপর ইসরায়েলের আগ্রাসনের জবাব আসবে ইয়েমেন থেকে। এখন সেই প্রতিশ্রুতি বাস্তব। এর আগে তারা ছুড়েছে 4টি ক্ষেপণাস্ত্র আর 2টি ড্রোন। নতুন হামলা হলো ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে 5ম ক্ষেপণাস্ত্র আঘাত। শুধু আকাশ নয়, যুদ্ধ পৌঁছে গেছে সমুদ্রেও। হুথিরা ঘোষণা দিয়েছে লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজ আর নিরাপদ নয়। ড্রোন আর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একাধিক হামলার খবর দিয়েছে তারা। নতুন কৌশলের ইঙ্গিত। ইসরায়েলের সামরিক রেডিও সতর্ক করেছে হুথিরা এখন হয়তো ব্যবহার করছে ক্লাস্টার মিউনিশন। এই অস্ত্র আঘাতের পর অসংখ্য ছোট ছোট বোমা ছড়িয়ে দেয় বিস্তীর্ণ এলাকায়। গত সপ্তাহে যে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে আঘাত হেনেছিল সেটি বহন করছিল এমন মারাত্মক অস্ত্র। কর্মকর্তারা বলছেন এটি হুথিদের কৌশলগত পাল্টে যাওয়া, যেখানে ব্যর্থতা নয় বরং ভয়ঙ্করতা হয়ে উঠছে তাদের অস্ত্র। তেল আবিবের রাতটি ছিল যেন সিনেমার পর্দা থেকে উঠে আসা এক দুঃস্বপ্ন। সাইরেন বাজছে আর বোমা আশ্রয়ে ঠাসাঠাসি মানুষের দীর্ঘশ্বাস। আকাশে আলোর রেখা, মাটিতে বিস্ফোরণের ধ্বনি। এই আতঙ্কের রূপকার ইয়েমেনি হুথিরা, যারা পাহাড়ের গুহা থেকে প্রতিজ্ঞা করেছে ইসরায়েল শান্তি পাবে না, নিরাপত্তা পাবে না। 3 দিনে 3 আঘাত, প্রতিটি আঘাত যেন এক একটি বার্তা। ইয়েমেনিরা আর নীরব নয়। তাদের ক্ষেপণাস্ত্র শুধু আকাশ ভেদ করছে না, ভেদ করছে ইসরায়েলি অহংকার। প্রতিশোধের ঝড় কেবল শুরু হয়েছে। সামনে কি আছে তা হয়তো কেবল সময়ই বলবে। তবে ইসরায়েলের জন্য আজকের রাত এক স্পষ্ট সতর্কবার্তা। নরকের দরজা সত্যিই খুলে গেছে। গাজার আকাশে যখন ইসরায়েলি বোমার আর্তনাদ, তখন প্রায় 2000 কিলোমিটার দূরে বসে প্রতিশোধের বার্তা পাঠাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। হঠাৎ সাইরেনের শব্দে কেঁপে উঠল ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ শহর, ইয়াফা, আস্কেলন এবং নেগেভ। সাধারণ মানুষের মনে আতঙ্ক। ফ্ল্যাট থেকে পাগলের মতো ছুটে নামছে মানুষ, অনেকটা যেমন করে ফিলিস্তিনিরা গাজায় ইসরায়েলের হামলায় ছোটাছুটি করে। এই হামলা কোনো রাষ্ট্রশক্তির নয়, বরং এক বিদ্রোহী গোষ্ঠীর। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে দাবি করেন তারা ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ স্থানে 5টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। প্রথম হামলায় ইয়াফার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে 2টি ড্রোন। এরপর আশকেলান এবং নেগেভ অঞ্চলে সামরিক স্থাপনা লক্ষ্য করে আরও 3টি ড্রোন পাঠানো হয়। ইয়েমেনিরা দাবি করেছে তাদের সব অভিযান সফল হয়েছে। এই হামলার পেছনের বার্তাটি খুব স্পষ্ট। যতদিন গাজায় আগ্রাসন বন্ধ না হবে, ততদিন ইসরায়েলের ওপর এই হামলা চলতেই থাকবে। যদিও ইসরায়েলি সেনাবাহিনী একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে, এই ঘটনা তাদের জন্য একটি গভীর উদ্বেগের কারণ এই হামলা কেবল ড্রোন হামলা নয়, বরং এক নতুন ধরনের যুদ্ধের ইঙ্গিত। ইয়েমেনি সশস্ত্র বাহিনী এখন কেবল ইসরায়েলি বন্দরগামী জাহাজ নয়, বরং যেসব কোম্পানির জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করে তাদের মালিকানাধীন সব জাহাজকেও নৌ অবরোধের আওতায় আনার হুমকি দিয়েছে। নিঃশব্দ বিশ্ব এবং ইয়েমেনের গর্জন। যখন ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অমানবিক অত্যাচারে সমগ্র বিশ্ব এবং প্রভাবশালী আরব দেশগুলো নীরব, তখন এই নীরবতাকে ভাঙছে কেবল ইয়েমেন। গাজার মানুষের হয়ে বর্বর ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এই অসম যুদ্ধের পেছনে একটি নীরব শক্তি কাজ করছে বলে পশ্চিমা মিডিয়া দাবি করছে। সেই শক্তি হলো মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরান। তাদের দাবি ইরান পরোক্ষভাবে হুথিদের অস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করছে। ফিলিস্তিনের পাশে যখন কোনো শক্তিশালী রাষ্ট্র দাঁড়াচ্ছে না, তখন এক বিদ্রোহী গোষ্ঠী, যারা নিজেরাই এক ধ্বংসাত্মক যুদ্ধের মধ্যে রয়েছে, তারাই এই প্রতিশোধের আগুন জ্বালিয়ে রেখেছে। এই ঘটনা প্রমাণ করে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন কিছু জোট এবং সম্পর্ক আছে যা প্রকাশ্যে আসে না। এক অদৃশ্য শক্তির হাত ধরে ইয়েমেনের হুথিরা দূর থেকে ইসরায়েলের ওপর আঘাত হানছে, যা ইসরায়েলের সামরিক সক্ষমতার জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এই যুদ্ধ কেবল ড্রোন বা ক্ষেপণাস্ত্রের নয়, এটি প্রতিরোধের, যার আঘাত ইসরায়েল অনুভব করছে। এই আক্রমণের মাধ্যমে ইয়েমেনিরা কেবল ইসরায়েলকে বার্তা দিচ্ছে না, বরং গোটা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে যে গাজার নিপীড়িত মানুষের জন্য লড়াই এখনো শেষ হয়নি। বেনগুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনি হামলা। গাজার প্রতিশোধের আগুনে কি কাঁপছে ইসরায়েল? আকাশ ছিল শান্ত, কিন্তু সেই শান্তি ভেঙে দিল এক বজ্রনাদ। ইয়েমেনের দিক থেকে ছুটে এলো প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য সরাসরি তেল আবিবের হৃৎপিণ্ড, বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। এক মুহূর্তে আকাশে আগুনের ফুলকি আর মাটিতে তীব্র বিস্ফোরণ। মিলিয়ন ইহুদিবাদী আতঙ্কে আশ্রয় কেন্দ্রে ছুটে গেল। বিমানবন্দরের কার্যক্রম স্থগিত, আকাশসীমা নিস্তব্ধ।
ইয়েমেনি সশস্ত্র বাহিনী YAF এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গর্ব করে জানালেন, অভিযান সফল। এটি ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের অটল সমর্থন এবং ইসরায়েলি গণহত্যা ও অবরোধের সরাসরি জবাব। সেই কণ্ঠে ছিল হুঙ্কার, এটা শেষ নয় বরং শুরু মাত্র। গাজার প্রতিটি কান্না যেন প্রতিধ্বনিত হচ্ছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের ইঞ্জিনে। YAF স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজা দখল শেষ না হওয়া পর্যন্ত, অবরোধ না ওঠা পর্যন্ত এই হামলা চলবে। আমরা প্রতিরোধের পাশে আছি শেষ নিঃশ্বাস পর্যন্ত, ঘোষণা এসেছে আনসারুল্লাহ নেতৃত্ব থেকে। এই আক্রমণ শুধুই একক ঘটনা নয়, বরং এক বিশাল ধারাবাহিকতার অংশ। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী 520টির বেশি অভিযান চালিয়েছে। আকাশে প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র, ইয়াফা ড্রোন, সাগরে নৌ আক্রমণ আর ক্রুজ ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। শুধু 2025 সালের জুলাই মাসে আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি ঘোষণা করেছেন এক সপ্তাহে 45টি অভিযান। অগাস্টেও চলছে এই আগুনের খেলা। হাইফা, আইলাক, নাকাব মরুভূমি, কোথাও রেহাই নেই। ইয়েমেনের যুদ্ধ এখন কেবল সামরিক নয়, অর্থনৈতিকও। লোহিত সাগরে নৌ অবরোধের 4র্থ পর্যায়ে চলছে। ইসরায়েলি বন্দর ইলাত এখন প্রায় মৃত। 2023 সালে যেখানে 134টি জাহাজ নোঙর করত, 2025 সালের প্রথম 5 মাসে তা নেমে এসেছে মাত্র 6টিতে। জুলাইয়ে বন্দর পুরোপুরি বন্ধ। এই অর্থনৈতিক চাপ ক্ষেপণাস্ত্রের বজ্রাঘাতের সাথে মিলে তৈরি করেছে একদম বন্ধ করা অবস্থা। বেনগুরিয়ন বিমানবন্দর একাধিকবার আঘাতের শিকার হয়েছে। প্রতিবারই একই দৃশ্য, সাইরেন বাজছে, ভীত সন্ত্রস্ত মানুষ দৌড়াচ্ছে আশ্রয় কেন্দ্রে। প্রতিবারই একই দৃশ্য, সাইরেন বাজছে, ভীত সন্ত্রস্ত মানুষ দৌড়াচ্ছে আশ্রয় কেন্দ্রে, ফ্লাইট স্থগিত, আন্তর্জাতিক যাতায়াত বিঘ্নিত। 2025 সালের মে মাসে সরাসরি হামলার পর বিমান চলাচল 13% কমে গেছে। এখানে একটি বড় মোড়। ইয়েমেন একা নয়, ছায়ার আড়াল থেকে হিজবুল্লাহ একই শত্রুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি বাড়াচ্ছে। দক্ষিণ লেবাননের সীমান্তে তাদের রকেট নিক্ষেপ প্রস্তুতি, ড্রোন অভিযান আর গোপন অপারেশন আজ ইসরায়েলের দুঃস্বপ্ন। হিজবুল্লাহ ও ইয়েমেন, এই দুই প্রতিরোধ শক্তি যেন ভিন্ন ময়দানে দাঁড়িয়েও একই সুরে গাইছে। আজ ইসরায়েলের আকাশে শুধু ক্ষেপণাস্ত্রের আতঙ্ক নয়, ছায়ার মতো ঘনিয়ে আসছে প্রতিরোধ ফ্রন্টের মিলিত শক্তি। গাজার আর্তনাদ, বৈরুতের শপথ আর সানার বজ্র সব মিলে যেন লিখে দিচ্ছে এক নতুন সমীকরণ। আর সেই সমীকরণের শেষ লাইনটা খুব স্পষ্ট, আমরা আসছি অবরোধ ভাঙতে, আর বিজয় ছাড়া ফিরব না। রাত নেমেছে গাজার দক্ষিণে। ভাঙা বাড়ি ঘর, জ্বলন্ত ধ্বংসস্তূপ, কাঁপতে থাকা আকাশ। হঠাৎ করে এই গুলির শব্দে থরথর করে ওঠে দক্ষিণ গাজার আল জাইতুন মহল্লা। মসজিদের পাশেই দীর্ঘদিন ধরে অবস্থান নিয়েছিল ইসরায়েলি ট্যাঙ্ক আর সামরিক জার। ঠিক সেখানেই হঠাৎ বেরিয়ে আসা এক ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে গুলি ছোড়ে আল কাসম ব্রিগেডের যোদ্ধা। মুহূর্তেই থেমে যায় সেই সেনার চলাচল। এক দফা মেশিন গানের গুলিতে নিস্তব্ধ হয়ে যায় হায়নার মতো দখলদার সৈন্য। কিছুক্ষণের মধ্যে আকাশে দেখা যায় উদ্ধারকারী হেলিকপ্টার। আহত কিংবা নিহত সেনাদের সরিয়ে নিতে নামে সেটি। দৃশ্যটা যেন প্রতিরোধের এক ছোট ছবি, যা আঁকা হচ্ছে দিনের পর দিন। অবরোধের শহরে অবিনশ্বর প্রতিরোধ। গাজার মানুষ আজ 2 বছরেরও বেশি সময় ধরে শ্বাসরুদ্ধ অবরোধে। আকাশ থেকে বোমা, সমুদ্রপথে অবরোধ, স্থলপথে ঘিরে রাখা। মৃত্যু আর ক্ষুধার্ত দিন তাদের নিত্যসঙ্গী। তবু ভাঙেনি তাদের মনোবল। গাজা প্রমাণ করছে প্রতিরোধ কখনো শেষ হয় না। দক্ষিণের খান ইউনিসের আল সাঁতার আল ঘারবি এলাকায় ইসরায়েলি সামরিক যান চলাচল করছিল। হঠাৎ 17 মিলিমিটার মর্টারের গোলা আছড়ে পড়ে। চারপাশ কেঁপে ওঠে। আল কুদস ব্রিগেড দাবি করে তাদের এই হামলায় শত্রুর সামরিক যন্ত্রপাতি ভেঙে গেছে। ভিন্ন ব্রিগেড এক প্রতিরোধ। খান ইউনিসের উত্তরে আল ভিল্লা স্ট্রিটে আবারও নাটকীয় দৃশ্য। আল আকসা শহীদ ব্রিগেড আর আল নাসের সালাহ উদ্দিন ব্রিগেড, দুটি ভিন্ন সংগঠন, কিন্তু একই কণ্ঠে একসাথে ছুঁড়ে দেয় 60 মিলিমিটার মর্টার। লক্ষ্য ইসরায়েলি সেনাদের সমাবেশ ও সামরিক যানবাহন। গাজার মানুষ এই দৃশ্যকে আখ্যা দিয়েছে ভ্রাতৃত্বের প্রতিরোধ। কারণ ভিন্ন পতাকার নিচে দাঁড়িয়েও কণ্ঠস্বর একটাই, স্বাধীনতার ডাক। আকাশ থেকেও আঘাত। শুধু স্থলযুদ্ধ নয়, আকাশেও পাল্টা আঘাত। দক্ষিণ গাজার আকাশে চক্কর দিচ্ছিল এক ইসরায়েলি ড্রোন। নজরদারির কাজে ব্যস্ত সেই প্রযুক্তির চোখ মুহূর্তেই ভূপাতিত হলো। মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা গুলি ছুড়ে নামিয়ে দিল ড্রোনটিকে। কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল আকাশে। ইসরায়েলি প্রযুক্তির দাম্ভিকতার পতন যেন চোখের সামনে ফুটে উঠল। প্রায় 23 মাস ধরে গাজার আকাশ কাঁপছে বোমার শব্দে।
হাসপাতাল ভেঙে পড়েছে, শিশুদের খেলনা ভেঙে গেছে, শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। তবু প্রতিদিনই লেখা হচ্ছে নতুন প্রতিরোধের গল্প। ধ্বংসের ভেতর থেকে জন্ম নিচ্ছে সাহসের আলো। অন্যদিকে তেল আবিবে ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরা প্রতিবাদে নেমেছেন। তারা যুদ্ধ থামিয়ে বন্দীদের ফিরিয়ে আনার দাবি করছেন, কিন্তু নেতানিয়াহুর সরকার যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকেত দিচ্ছে। ফলে রক্তপাত থামছে না, আর প্রতিরোধ আরও তীব্র হচ্ছে। এই ধারাবাহিক হামলাগুলো শুধু সামরিক অভিযান নয়, বরং এক অদম্য বার্তা। আমরা বেঁচে আছি, আমরা প্রতিরোধ করছি। ইসরায়েল যত ট্যাঙ্ক, ড্রোন বা যুদ্ধ বিমান নিয়ে আসুক না কেন, ভাঙা শহরের গলিগুলোতে জন্ম নিচ্ছে নতুন সাহসের গল্প। একদিন ইতিহাস লিখবে, গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকেও এক জাতি মাথা তুলে দাঁড়িয়েছিল, লড়েছিল আর রক্ষা করেছিল নিজের অস্তিত্ব। অন্ধকার রাত, হঠাৎ আকাশ চিরে ছুটে চলল এক আগুনের রেখা, তারপর বিস্ফোরণ। তেল আবিবের কাছে শহরের আঙিনায় আছড়ে পড়ল এক ভয়ঙ্কর মিসাইল। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকাতে ব্যর্থ। ধ্বংসস্তূপের ছবি ছড়িয়ে পড়তে আতঙ্ক, আর সেই সঙ্গে শুরু হলো চাঞ্চল্যকর অনুসন্ধান। প্রশ্ন একটাই, হুথিদের ছোড়া এই মিসাইলে কি ইরানি ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করা হয়েছিল? ভিডিও ফুটেজে দেখা যায় একটি মিসাইল আকাশে ছুটছে বজ্রের মতো। মাঝপথে এর মাথা থেকে বের হয়ে আসে ছোট ছোট আগুনের শিখা। বিশেষজ্ঞরা বলছেন এটাই ক্লাস্টার বোমার লক্ষণ, যা একক বিস্ফোরণে থেমে থাকে না, বরং আকাশ থেকে ছড়িয়ে পড়ে অগণিত ক্ষুদ্র বোমা। ৮ কিলোমিটার জুড়ে ধ্বংস ছড়াতে পারে এমন অস্ত্র, আর এ কারণেই ইসরায়েলি বাহিনী রীতিমতো কাঁপছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিয়ত আহরোনট জানিয়েছে, শুধু ঘৃণাতন নয়, ওই রাতেই একের পর এক হামলায় কেঁপে উঠেছে মধ্য ইসরায়েল। লক্ষ্যবস্তু ছিল তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর, শহর থেকে ৫০ কিলোমিটার দূরের আস্তোলন নগরীর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা দাবি করেছে, এসব হামলায় তারা ব্যবহার করেছে প্যালেস্টাইন 2 নামের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, যে মিসাইল এত দ্রুতগামী যে রাডারকেও প্রায় ফাঁকি দিতে পারে। ইসরায়েল ভালো করেই জানে ক্লাস্টার মিসাইলের যন্ত্রণা। 12 দিনের যুদ্ধে ইরান এই অস্ত্র দিয়ে দখলকৃত এলাকায় তাণ্ডব চালিয়েছিল। সেদিনের আতঙ্ক আজ আবার ফিরে এসেছে ইয়েমেনের হাত ধরে। ইরানের নকশায় তৈরি এই মিসাইল 7 কিলোমিটার উচ্চতায় পৌঁছে অগণিত বোমা ছড়িয়ে দিতে সক্ষম, আর লক্ষ্যবস্তু হতে পারে শহর, ঘাঁটি কিংবা যে কোনো ব্যস্ত অঞ্চল। 2023 সালের অক্টোবরে ইসরায়েলি বাহিনী গণহত্যা শুরু করার পর থেকেই হুথিরা খোলাখুলিভাবে ফিলিস্তিনিদের পক্ষে লড়ছে। তারা শুধু আকাশপথে নয়, সমুদ্রপথেও ইসরায়েলকে অবরোধ করেছে। গুরিয়ন বিমানবন্দর বহুবার হয়েছে তাদের মিসাইল হামলার লক্ষ্যবস্তু। এমনকি ইসরায়েলি জাহাজ ও অধিকৃত ভূমির দিকে যাওয়া বিদেশি নৌযানগুলোকেও নিশানা করেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। অগাস্টের শুরুতে সফলভাবে পরীক্ষা চালিয়েছে সাইয়াদ নামের এক দীর্ঘ পাল্লার নৌ মিসাইল, যা রাডারকে ফাঁকি দিতে সক্ষম এবং বিশাল বিধ্বংসী ওয়ারহেড বহন করে। পৃথিবীর অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা যাদের হাতে, সেই মিসাইল নিজ ঘরে আছড়ে পড়া এক মিসাইল ঠেকাতে ব্যর্থ। অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন, বছরের পর বছর অবরোধ আর ধ্বংসযজ্ঞের শিকার হুথিরা ছুড়ে দিচ্ছে সেই মিসাইল, যা তেল আবিবের ঘুম হারাম করে দিয়েছে। ইসরায়েলের আকাশ কি সত্যিই আর নিরাপদ, নাকি ইয়েমেন থেকে ছোড়া প্রতিটি মিসাইল হয়ে উঠবে নতুন আতঙ্কের বার্তা? একদিকে হুথিদের সীমিত সম্পদ, অন্যদিকে ইসরায়েলের অঢেল প্রযুক্তি। যুদ্ধের ময়দান বদলাচ্ছে, আর সেই বদলের মুখে দাঁড়িয়েছে ইরান, যেখান থেকে উঠে এসেছে এক প্রযুক্তির অদ্ভুত দানব, আবাবিল 3 ড্রোন। এই ছোট্ট কিন্তু মারাত্মক ড্রোনটি শুধু একটি যন্ত্র নয়, এটি ইরানের প্রতিরক্ষা ক্ষমতার প্রতীক, যেখানে কেবল অস্ত্রই নয়, বুদ্ধিমত্তা এবং কৌশল একসঙ্গে মিলেমিশে যুদ্ধের রূপান্তর ঘটাচ্ছে। আবাবিল 3 ড্রোন প্রথম তৈরি হয়েছিল আত্মঘাতী ড্রোন হিসেবে, যা 40 কিলোগ্রাম বিস্ফোরক বহন করতে পারত। কিন্তু এরপর এই ড্রোন তার পরিধি বাড়িয়ে নেয়, গুপ্তচর বৃত্তি, নজরদারি এবং এমনকি সশস্ত্র হামলার জন্য রূপান্তরিত হয়। এখন এটি একসঙ্গে গোয়েন্দা এবং আক্রমণাত্মক দুটো কাজ করে, যা ইরানের সামরিক পরিকল্পনায় এক নতুন মাত্রা যোগ করেছে। নকশার দিক থেকে আবাবিল 3 একেবারে আধুনিক। এর দেহ হালকা ওজনের যৌগিক উপাদানে তৈরি, যা ড্রোনটিকে বায়ুগতিবিদ্যার দিক থেকে অত্যন্ত নমনীয় এবং দ্রুত করে তোলে। 3 মিটার লম্বা এবং 4.5 মিটার ডানার দৈর্ঘ্য, যা এটিকে ছোট ছোট যানবাহন, মোবাইল গ্রাউন্ড ইউনিট বা এমনকি জাহাজ থেকেও উৎক্ষেপণযোগ্য করে তোলে।
এর পিস্টন ইঞ্জিন 2 ব্লেড যুক্ত প্রপেলার চালায়, যা ড্রোনটিকে ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটার গতিতে ছুটতে সাহায্য করে। আর সবচেয়ে বিস্ময়কর কথা হলো 8 ঘন্টা পর্যন্ত বা 250 কিলোমিটার দূরত্ব পর্যন্ত এটি একটানা মিশন চালাতে পারে। একদম মারাত্মক এক প্রতিপক্ষ। ড্রোনটিতে রয়েছে উন্নত অপটিক্যাল সিস্টেম, যার মধ্যে আছে দিনের বেলায় ব্যবহারের ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা এবং রাতের জন্য তাপীয় সেন্সর, যার মাধ্যমে দিনরাত নির্বিঘ্নে লক্ষ্যবস্তুর উপর নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ সম্ভব। সবচেয়ে বিপজ্জনক হলো আবাবিল 3 নিজের জন্য বহন করতে পারে বিভিন্ন ক্ষুদ্রাকৃতির নির্দেশিত অস্ত্র, ছোট ছোট বোমা থেকে শুরু করে বায়ু থেকে ভূমি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র পর্যন্ত। এগুলো দিয়ে ড্রোনটি যে কোনো স্থির বা চলমান শত্রু লক্ষ্যবস্তুতে একেবারে নির্ভুল আঘাত করতে সক্ষম। এই ড্রোনের মাধ্যমে ইরান তার সামরিক কৌশলকে একেবারে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছে। বিপ্লবী গার্ড সেনাবাহিনী সহ নানা ইউনিট এই ড্রোন ব্যবহার করে গোয়েন্দা ও আক্রমণাত্মক মিশন পরিচালনা করছে। ইরান আজ নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধের নতুন চেহারা গড়ে তুলেছে। কেবল অস্ত্রশস্ত্রের জোরে নয়, ডিজিটাল গোয়েন্দা, গোপনীয়তা ও গতিসম্পন্ন আক্রমণের মাধ্যমে তারা যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। আবাবিল 3 ড্রোন শুধু একটি কৌশলগত ড্রোন নয়, এটি ইরানের প্রযুক্তিগত স্বায়ত্তশাসনের গর্ব। এখন যে দেশগুলো আগে শুধু উন্নত ড্রোন কিনত, তারা আজ চমকে যাচ্ছে ইরানের এই অগ্রগতিতে। আর যেখানে ইরান তার শক্তি প্রয়োগ করছে, সেই অঞ্চলে এই ড্রোন যুদ্ধের গতিপথ বদলে দিচ্ছে। এই ড্রোনের অস্তিত্বই ইঙ্গিত দেয় ইরান যুদ্ধক্ষেত্রে টিকে থাকার জন্য প্রস্তুত, শুধু বল নয়, নতুন এক প্রযুক্তির খেলায় প্রবেশ করেছে, যেখানে ছায়া হয়ে আক্রমণ এবং দিক বদলানোর কৌশলই বড় অস্ত্র। গভীর রাতের আকাশে বিস্ফোরণের আগে যে মুহূর্তটা নীরব, সেই মুহূর্তে আবাবিল 3 ড্রোন উঠে আসে নিজের অস্ত্রশস্ত্র নিয়ে, একেবারে প্রাণঘাতী এক ধ্বনি হয়ে। এটাই ইরানের প্রতিরোধের নতুন চাবিকাঠি, যুদ্ধের মাঠের নয়া প্রহরী, আকাশের অদেখা বীর। গাজার আকাশে গুলির ঝড়, রাস্তায় মুখোশধারী ছায়া, ইসরায়েলের পূর্ণ দখলের পরিকল্পনাকে খোলা চ্যালেঞ্জ। গাজার ভোর, ধোঁয়ায় ঢেকে আছে রাস্তাঘাট, দূর থেকে ভেসে আসছে বন্দুকের গর্জন আর মানুষের স্লোগান। এই অস্থির মুহূর্তে হঠাৎ হাজির হলো তারা, হামাসের আল কাসাম ব্রিগেডের মুখোশধারী যোদ্ধারা। শুধু যুদ্ধ নয়, তারা এসেছে এক অদ্ভুত কারণে, উদযাপন করতে। আইডিএফের অবরোধে শ্বাসরুদ্ধ গাজায় একদল চোর আর লুটেরাকে দমন করেছে হামাসের বিশেষ বাহিনী অ্যারো ইউনিট। তারপরেই গাজার আল জালা স্ট্রিটে বেরিয়ে এলো তাদের কুচকাওয়াজ। গলিপথ ভরে গেল মানুষে, কেউ হাততালি দিচ্ছে, কেউ পতাকা উড়াচ্ছে, আর আকাশ ফুঁড়ে উঠছে উদযাপনের গুলি। তবে এর পেছনে আছে এক গাঢ় অন্ধকার। 2023 সাল থেকে ইসরায়েলের লাগাতার হামলায় গাজার পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলা নেই বললেই চলে, লুটপাট, ডাকাতি সবই বেড়েছে কয়েকগুণ। অনেক এলাকায় অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনী নাকি ইচ্ছে করে লুটেরাদের মুক্ত ছাড় দিয়েছে। এর মাঝে শক্তি প্রদর্শন করছে হামাস। যুক্তরাষ্ট্রভিত্তিক এফডিডি সংস্থার বিশ্লেষক জো ট্রুজম্যানের ভাষায়, ভিডিওতে দেখা যাচ্ছে হামাস প্রকাশ্যে অস্ত্র নিয়ে রাস্তায় টহল দিচ্ছে। এটা প্রমাণ করে যে ইসরায়েল যতই দাবি করুক, হামাসের ক্ষমতা এখন অটুট। ইসরায়েল বারবার বলেছে তারা নাকি গাজায় হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করেছে, কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলছে। ট্রুজম্যানের মতে, স্থল পরিস্থিতি প্রমাণ করছে হামাস শুধু বেঁচে নেই, তারা সক্রিয়ভাবে লড়ছে এবং জনসমর্থন ধরে রেখেছে। এখনো পর্যন্ত ইসরায়েলের বড় লক্ষ্যগুলো পূরণ হয়নি। সব জিম্মির মুক্তি, হামাসের পূর্ণ পতন এবং গাজা দখল। বরং বিপরীতটা ঘটছে। প্রায় পুরো গাজা জুড়ে হামাস ও মিত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলো আইডিএফের বিরুদ্ধে লড়াই করছে। এমন পরিস্থিতিতে তেল আবিব নতুন পরিকল্পনা করেছে, গাজা শহর দখল করবে। এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্ব জুড়ে ক্ষোভ, এমনকি ইসরায়েলের ভেতরে অস্থিরতা। কারণ সাধারণ ইসরায়েলিরা মনে করেন গাজা শহরে সামরিক অভিযান মানে বন্দি জিম্মিদের জীবন ঝুঁকির মুখে ফেলা। আর এই জিম্মিদের নিয়েই এসেছে সবচেয়ে ভয়ঙ্কর টুইস্ট। হামাস নাকি তাদের যোদ্ধাদের গোপন নির্দেশ দিয়েছে, যদি ইসরায়েলি সেনারা জিম্মিদের কাছে পৌঁছায় তবে কাউকে জীবিত রাখা হবে না। গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের বিকল্প নেই বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেদের সিদ্ধান্তের সাফাই গিয়ে তিনি বলেন, হামাসকে পরাজিত করে তাদের উদ্দেশ্য পূরণ ছাড়া ইসরায়েলের অন্য কোনো গতি নেই। গাজার পূর্ণ ও স্থায়ী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নতুন পরিকল্পনা অনুমোদনের অভিযোগ প্রত্যাখ্যান করে নেতানিয়াহু দাবি করেন, দখল নয়, আমরা গাজাকে মুক্ত করতে চাই। তিনি আরও বলেন, গাজার সশস্ত্র গোষ্ঠীদের নিরস্ত্রীকরণের মাধ্যমে নিরাপত্তা নিয়ন্ত্রণ নিশ্চিত করা তাদের লক্ষ্য। এরপর গাজার শাসনভার ইসরায়েলি বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।
রাতের আকাশে সাইরেনের হাহাকার, চারদিক যেন এক অনিশ্চিত অপেক্ষায় থমকে আছে। কিন্তু সেই নীরবতা ভেঙে দিল আগুনের রেখা, গাজা থেকে ছোড়া হামাসের রকেট। ইসরায়েলের গর্ব, তাদের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল এই আঘাতে। দক্ষিণ ইসরায়েলের নাহাল ওজ, কাফার আজা আর সাআদ তিনটি বসতিতে বাঁচতে শুরু করলো সতর্কতার সাইরেন। কয়েক সেকেন্ডের মধ্যে রকেট ভেদ করে ঢুকে গেল ইসরায়েলি আকাশে। কিন্তু এই রকেটগুলো ছিল যেন বালুর ভেতর দিয়ে সাপের মতো, চোখের আড়াল কিন্তু প্রাণঘাতী। কোনো হতাহতের খবর নেই, কিন্তু ইসরায়েলের জন্য আঘাতটা প্রতীকী। প্রতিরক্ষা ব্যবস্থার অজেয় দেওয়ালে আবারও ফাটল ধরল। এই আঘাতের পেছনে আছে আরেক নাটকীয় পটভূমি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েকদিন আগে মন্ত্রিসভা অনুমোদিত গাজা দখলের পরিকল্পনা প্রকাশ করেছেন। বিশ্বজুড়ে যখন এই পরিকল্পনার বিরুদ্ধে নিন্দা বাড়ছে, তখন গাজা সীমান্তে ট্যাঙ্ক আর সশস্ত্র সেনাদের দেখা মিলছে। দেশেও ফুঁসছে ক্ষোভ, কারণ ইসরায়েলিরা ভয় পাচ্ছে গাজায় থাকা জীবিত ও মৃত মিলিয়ে প্রায় 50 জন জিম্মির জীবন ঝুঁকিতে পড়তে পারে। কিন্তু এই মুহূর্তে যে বার্তাটা সবচেয়ে জোরে কানে বাজছে, তা এসেছে হামাস ও ফিলিস্তিনি প্রতিরোধ শক্তির দিক থেকে। তোমাদের দখল যতই বাড়ুক, আমাদের আঘাত থামবে না। গত কয়েক সপ্তাহের সংঘাত দেখিয়ে দিয়েছে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে এখন শুধু ঘরে বানানো রকেট নয়, কৌশলগত পরিকল্পনাও আছে। তাদের আঘাত এখন ইসরায়েলের দুর্বল জায়গাগুলোতে সঠিকভাবে লাগছে। গাজার মাটিতে যেখানে বহু মানুষ ক্ষুধা আর অনাহারে দিন কাটাচ্ছে, গত 24 ঘন্টায় অপুষ্টিতে ঝরে পড়ছে একের পর এক প্রাণ। সেখান থেকেই প্রতিরোধের আগুন জ্বলছে। ধ্বংসস্তূপের ভেতরে জন্ম নিচ্ছে নতুন লড়াইয়ের ইচ্ছা। প্রতিটি হামলার সাথে যেন ফিলিস্তিনিরা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে তারা নিঃশব্দে হারিয়ে যাবে না। টুইস্টটা এখানে, ইসরায়েল যখন ভাবছিল দখল অভিযান তাদের শক্তির প্রদর্শনী হবে, তখনই হামাস তাদের আকাশ প্রতিরক্ষা ভেদ করে দেখিয়ে দিল গাজার প্রতিরোধ শুধু বেঁচে নেই, বরং আগের চেয়ে বেশি সাহসী। এই আঘাত সামরিকভাবে হয়তো বড় ক্ষতি করেনি, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে ইসরায়েলের নিরাপত্তা বর্মে এক গভীর দাগ কেটে গেছে। দক্ষিণ ইসরায়েলের আকাশে ছড়িয়ে থাকা সেই আগুনের রেখাগুলো এখন প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু রকেটের ধোঁয়া নয়, বরং দখলদারির বিরুদ্ধে অদম্য এক জাতির শ্বাসরুদ্ধ প্রতিরোধ। গাজার গলিপথে হয়তো আলো কম, খাবার কম, জীবনযাত্রা দুর্বিষহ, কিন্তু সেখানকার মানুষের সংকল্পের আলো নিভে যায়নি। যুদ্ধের এই অধ্যায়ে হামাস যেন বিশ্বের সামনে বলে দিল, আমরা শুধু বেঁচে নেই, আমরা প্রতিরোধ করছি। আর প্রতিবার তোমরা এগোলে আমরা আঘাত করব। সেই আঘাত তোমাদের কল্পনার চেয়েও গভীর হবে। ভূমিকম্প নাকি পারমাণবিক পরীক্ষা? কেরমানে ইরানের রহস্য ঘেরা শক্তি। আলো নিভে গেলে নিস্তব্ধতার ভেতরে যখন মাটি কেঁপে ওঠে, তখন প্রশ্ন ওঠে, এটি কি কেবল প্রকৃতির খেলা, নাকি মানুষের তৈরি বজ্রধ্বনি? ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমানে ভূমিকম্প যেন এই প্রশ্নকে সামনে এনে দাঁড় করিয়েছে। রিক্টার স্কেলে 5.1 এর বেশি মাত্রার এই কম্পন শুধু ইরানের মাটি নয়, কাঁপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বুকও। সাধারণত ইরানে ভূমিকম্প নতুন কিছু নয়। বছরে গড়ে 2000-এর বেশি কম্পন এখানে হয়, যার মধ্যে অন্তত 15টির মাত্রা থাকে 5 বা তার বেশি। কিন্তু এবারের ঘটনা আলাদা, কারণ ভূমিকম্পের কেন্দ্র ছিল শহর থেকে 30 কিলোমিটার দূরের জনহীন এলাকা, যেখানে রয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একটি শিবির ও ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র। একই রকমভাবে জুন মাসে সেমনান অঞ্চলের কম্পনও হয়েছিল এমন এক জায়গায় যেখানে রয়েছে ক্ষেপণাস্ত্র কমপ্লেক্স আর স্পেস সেন্টার। পশ্চিমারা তাই নতুন করে প্রশ্ন তুলছে, এটি কি সত্যিই প্রাকৃতিক ভূমিকম্প, নাকি ইরানের গোপন পারমাণবিক অস্ত্র পরীক্ষার ফল? ইতিহাসের ছায়া। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পরমাণু বিস্ফোরণের সময় মাটির নিচে যে শক্তি নির্গত হয় তা অনেকটা ভূমিকম্পের মতোই কম্পন তৈরি করতে পারে। যদিও তারা স্পষ্ট করেছেন, ভূমিকম্প আর পারমাণবিক বিস্ফোরণকে আলাদা করা সম্ভব। এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক সংস্থা আনুষ্ঠানিকভাবে ইরানের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তবুও জল্পনা থামছে না, কারণ সাম্প্রতিক ইতিহাসে সন্দেহ জাগাচ্ছে। জুন মাসেই ইসরায়েল চালিয়েছিল অপারেশন রাইজিং লায়ন, যেখানে একাধিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা হয় ইরানের পরমাণু কেন্দ্রগুলো। তার কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্র B-2 বোমারু বিমান থেকে বর্ষণ করে 3টি ইরানি পরমাণু কেন্দ্রে। যদিও ওয়াশিংটনের দাবি তাতে ইরানের তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং তারা কখনোই থামবে না। শক্তির নাটকীয় উত্থান। এই পটভূমিতে কেরমানের ভূমিকম্প যেন এক সিনেমাটিক টুইস্ট।
আকাশ থমথমে, বাতাস ভারী, আর মাটির নিচে যেন বিস্ফোরিত হচ্ছে অজানা এক শক্তি। পশ্চিমাদের আশঙ্কা, ইরান হয়তো পরীক্ষার মাধ্যমে জানিয়ে দিল তারা কেবল আঞ্চলিক শক্তি নয়, পারমাণবিক ক্ষমতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। জার্মান ভূবিজ্ঞান কেন্দ্র জানিয়েছে ভূমিকম্পের উৎস ছিল মাটির 10 কিলোমিটার গভীরে। এ গভীরতায় সন্দেহ বাড়াচ্ছে, কারণ সামরিক বিস্ফোরণ বা পরীক্ষা সাধারণত মাটির নিচেই পরিচালিত হয়। ফলে অনেকের চোখে এটি আর নিছক প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং শক্তির প্রদর্শনী। ওয়াশিংটন আর তেল আবিবে হয়তো এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্র হাতে নিয়েছে? যদি তাই হয়, তবে এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক ভয়ঙ্কর পালাবদল। যে শক্তি এতদিন ধরে কেবল ধারণা আর অভিযোগের আড়ালে ছিল, তা কি এখন বাস্তব হয়ে উঠছে? ইরান বারবার বলছে তাদের পরমাণু কর্মসূচি কেবল শান্তিপূর্ণ কাজে ব্যবহার হবে, কিন্তু শত্রুর চোখে শান্তিপূর্ণ শব্দটি এক ভয়ঙ্কর সতর্কবার্তা। কেরমানের রাত যেন তাই এক রহস্যময় সিনেমার দৃশ্য। ভূপৃষ্ঠে ভূমিকম্প, কিন্তু গভীরে শত্রুর বুক কাঁপানো কম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভাবছে, ইরান কি শেষ পর্যন্ত সেই অদৃশ্য সীমারেখা পেরিয়ে গেছে? যদি সত্যিই তা ঘটে থাকে, তবে বিশ্ব রাজনীতির মঞ্চে নতুন অধ্যায়ের পর্দা উঠতে যাচ্ছে। আর সেখানে কেন্দ্রীয় চরিত্র ইরান, সেই ইরান যাকে ভয় দেখাতে আকাশপথে বোমারু বিমান নামানো হয়েছিল, অথচ মাটির নিচে হয়তো গড়ে উঠছে এমন শক্তি যা কাঁপিয়ে দেবে দুনিয়ার পরাশক্তিকেও। ইরানের ক্ষেপণাস্ত্রে ভেঙে গেল ইসরায়েলের অজেয় ভাবমূর্তি। রাতের আকাশে হঠাৎই আগুনের ফুলকি, এক মুহূর্তে নিস্তব্ধতা ভেঙে গর্জে উঠল বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের সামরিক ঘাঁটির বুক চিরে গিয়ে পড়েছিল ইরানের ক্ষেপণাস্ত্র, একেবারে নিখুঁত নিশানায়। মুহূর্তেই চূর্ণ হলেও ইসরায়েলের অহংকার, ভেঙে পড়েছিল তাদের বহুল প্রচারিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যে ইসরায়েলকে এতদিন অজেয় ভাবা হতো, সেই দুর্গই এখন ধুলোয় মিশে যাচ্ছে ইরানের হাত ধরে। ইতিহাস যেন লিখে দিল নতুন সমীকরণ, ইসরায়েল দুর্বল, ইরান অদম্য। ইরানের ঘোষণা। এই চমকপ্রদ তথ্য জানালেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে। তার কণ্ঠে ছিল দৃপ্ততা। আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি উন্নত ক্ষেপণাস্ত্রই ইতিহাস করেছে। আমরা শুধু প্রতিরক্ষা করি না, আমরা প্রতিপক্ষকে পরাস্ত করতেও সক্ষম। ইরানের সংসদ ও প্রতিরক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে এক বৈঠকে তিনি আরও স্পষ্ট করেন, এই যুদ্ধ প্রমাণ করে দিয়েছে ইসরায়েল মোটেও অজেয় নয়, বরং আঞ্চলিক সমীকরণের মূল চালিকা শক্তি হয়ে উঠছে ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। ইসরায়েল ভেবেছিল পশ্চিমা সহায়তায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অটল, কিন্তু বাস্তবতা অন্য কিছু বলছে। ইরানের হামলায় কার্যত ভেঙে পড়েছে সেই সব প্রতিরক্ষা বুদ্ধ। যুক্তরাষ্ট্র, ইউরোপ সব মিলিয়েও তারা রক্ষা করতে পারেনি ইসরায়েলের আকাশ। অর্থাৎ কথিত অবৈধ ইসরায়েল আসলে এক দুর্বল বাস্তবতায় দাঁড়িয়ে আছে। 13 জুন ইসরায়েল আক্রমণ চালায় ইরানের উপর। মাত্র 12 দিনের আগ্রাসনে প্রাণ হারায় 1000-এরও বেশি মানুষ। এর কিছুদিন পর 22 জুন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নেমে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে। কিন্তু পাল্টা জবাবে খেলা ঘুরে যায়। ইরান এমন শক্তি প্রদর্শন করে যা হতবাক করে তোলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে। অবশেষে তারাই বাধ্য হয় যুদ্ধবিরতির আহ্বান জানাতে। ইরানের শক্তি। আজকের ইরান আর আগের মতো নয়। দেশীয় প্রযুক্তি, আধুনিক ক্ষেপণাস্ত্র আর দৃঢ় প্রকল্পে তারা গড়ে তুলেছে নতুন বাস্তবতা। ইরানের সংসদ সদস্যরা সশস্ত্র বাহিনীর সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন সামরিক প্রযুক্তির প্রতিটি অগ্রগতিতে থাকবে অব্যাহত সমর্থন। ইরান তাই কেবল প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয়, তাদের ক্ষেপণাস্ত্র এখন প্রতিপক্ষের অহংকার ভেঙে দেওয়ার হাতিয়ার। ধ্বংসস্তূপের ভেতর দাঁড়িয়ে আছে এক নতুন বার্তা, ইসরায়েল মোটেও অজেয় নয়। ইরানের প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, যদি আবারও সীমান্তে আগ্রাসন চালানো হয়, তবে সেই জবাব আসবে আধুনিক ক্ষেপণাস্ত্র থেকে। এমন জবাব যা মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিতে পারে প্রতিটি দুর্গ, প্রতিটি গর্ব। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি বলেছেন, জাতীয় ঐক্য, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির প্রজ্ঞাপন নেতৃত্ব এবং সেনাবাহিনীর শক্তি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে ইরানের বিজয়ের মূল উপাদান। তিনি আবারও স্মরণ করিয়ে দেন, আল্লাহর ওপর ভরসা, নেতার প্রজ্ঞাবান নেতৃত্ব, জনগণের সর্বাত্মক সমর্থন এবং সশস্ত্র বাহিনীর অক্লান্ত প্রচেষ্টা ছিল এই বিজয়ের প্রধান চালিকা শক্তি।
সেনা মুখপাত্র আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সর্বশক্তি দিয়ে দেশের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সর্বদা প্রস্তুত।